ওকে, আমরা আমাদের কাউন্ট ক্লাস নাম্বার 11-তে আছি, যদিও এটা আমরা বলছি আমাদের রেগুলার ষষ্ঠ ক্লাস, তাই না? লারাভেলের লাস্ট ক্লাস ইনস্টলেশন হয়েছে। আমরা ইনস্টল করার পর ছোট্ট একটা কনফিগারেশন দেখেছি, যেটা বেসিক্যালি বলা হয়ে থাকে যে পাবলিকটা ছিল, পাবলিকটা থেকে সরিয়ে আমরা রুটে এনেছি। জাস্ট দুইটা জিনিস, খুবই ছোট ছোট দুইটা জিনিস আমাদের এখন পর্যন্ত আলোচনা হয়েছে, যে ইনস্টলেশন লারাভেল ইনস্টলেশন, বাট লারাভেল ইনস্টলেশনের মধ্যে কয়েকটা ভাগ আমরা দেখতে পেয়েছি। যদি আমরা লারাভেলের ইউজার গাইডটা দেখি, সেখানে বলা ছিল আমরা লেটেস্ট লারাভেল ইনস্টল করতে চাইলে, লেটেস্ট লারাভেল কি 5.4 ইনস্টল করতে চাইলে আমাদের মেশিনে 5.6.4 বা তার অধিক পিএসপি ভার্সন থাকতে হবে। তো আমরা কিন্তু গতদিন 5.6.11 ভার্সন যেটা, সেটা ইনস্টল করেছি। কারেন্টলি আমরা যে পিএসপি ভার্সনে আছি সেটা কত? 5.6.11। তার মানে আমাদের কম্পিটেবিলিটি আছে, আমরা লেটেস্ট লারাভেলই পাচ্ছি। শুধু লারাভেল এর জন্য বেসিক্যালি পিএসপি ইনস্টলেশনের সাথে সাথে তাদের সাজেশন থাকে যে কারণ কম্পোজারটা আমরা নিয়ে নিই, কারণ কম্পোজার টার্মিনালের মাধ্যমে আমরা আর্টিসান কমান্ড দিয়ে অনেক কিছু করতে পারি, অনেক কোড ফাইল জেনারেট করে ফেলতে পারি লারাভেলে। তো কম্পোজারটা মূলত কি ছিল? পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। এটা আমরা composer.org getcomposer.com থেকেও বা আমরা ডাউনলোড করতে পারি, করে আমরা সেটা কিন্তু ইনস্টল করেছি এবং ইনস্টলেশন প্রসেসটা লাস্ট ক্লাস ভিডিওতে আমরা দেখেছি। দেন বেসিক্যালি আমরা যেটা করেছি, একটা কমান্ড, তাই না? একটা কমান্ড চালিয়েই কিন্তু ওই ইনস্টলেশনের কাজটা শেষ করে ফেলেছে। আমরা যদি দেখি যে laravel.com থেকে লারাভেলের ডকুমেন্টেশনটা থেকে আমরা খুব সহজেই ইনস্টলেশনটা আমরা করতে পারি। তো ইনস্টলেশন গাইডটাতে একটু যদি আমরা আবার রিভিউ করি, যে পিএসপি 5.6.4 আমাদের ওপেন এসএসএল, পিডিও, এমবি স্ট্রিং, টোকেনাইজার, এক্সএমএল সবকিছুই বেসিক্যালি আছে। ইনস্টলিং লারাভেলে কম্পোজারের কথা বলা হচ্ছে, কম্পোজার লারাভেল ইনস্টলেশনের কথা এখানে বলা হচ্ছে, বাট ক্রিয়েট প্রজেক্ট ভায়া কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট। তো আমরা খুব সরাসরি কিন্তু এই কমান্ডটা চালিয়ে একটা প্রজেক্ট ইনস্টল করে নিয়েছি। দেন আস্তে আস্তে করে আমরা বেসিক্যালি যেটা দেখব, যে আজকে যখন আমাদের লারাভেলটা ইনস্টল হলো, একটা পেজ অ্যাটলিস্ট ডিসপ্লে করছে, এখানে এই পর্যন্ত আসলো কিভাবে, রাইট? বা এই পেজটা ডিসপ্লে করছে কিভাবে। লাস্ট ক্লাসে এতটুকু বলেছিলাম যে সরাসরি যখন একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল হয়, তারপরে যখন ওই প্রজেক্টটাকে আমরা রান করাতে চাই, প্রতিবারই যখন লারাভেলের ইউআরএল এ হিট করা হয়, তাহলে আমি যদি কোনো লিঙ্ক ক্লিক করি, লিঙ্কটাও তো একটা ইউআরএল, তাই না? আমি প্রজেক্টের উপর হিট করছি, সেটাও তো ইউআরএল, রাইট? অলওয়েজ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ইন্ডেক্স যে ফাইলটা, সেটা ফার্স্টে রান করে। ইন্ডেক্সটা পাবলিকের ভেতরে ছিল বলেই সেটা কি হচ্ছিল, প্রথমে আমরা প্রথমবার যখন আমরা লারাভেল ইনস্টল করে রান করাতে গেলাম, সরাসরি রান না করে পাবলিক ফোল্ডারে হিট করার মাধ্যমে সেটা আমাদের রান করাতে হয়েছিল। দেন সেটাকে আমরা বের করে এনেছিলাম, তাই না? বের করে এনে কিছু এডিটিং এর কাজ সেরে আমরা কিন্তু রান করালাম। তো ইন্ডেক্সের পর বেসিক্যালি যে ফাইলগুলো রান করে ইন্ডেক্স, এই যে এপিপির ভেতরে একটু খেয়াল করেছেন না? সরি, বুটস্ট্র্যাপের ভেতরে দুটো ফাইলের কনফিগারেশন আছে, এপিপি, অটোলোড, এই দুটো ফাইল রান করে। তারপর বেসিক্যালি কনফিগের মধ্যে
যাবতীয় যে ফাইলগুলো আছে একটার পর একটা এক্সিকিউট করে। এগুলো সবই কনফিগারেশন। এক্সিকিউট করে বলতে এই কাজগুলো ভেতরে করা হবে সেই কনফিগারেশনগুলো সে সেট করে নেয়, তার মেমোরিতে নিয়ে নেয়। তারপরে বেসিক্যালি সে চলে যায় রাউটস এর ভেতরে। কারণ রাউটস এর ভেতরে আমরা চাচ্ছি কি ওয়েব রিলেটেড কোনো কাজ করতে, সো ওয়েব ফাইলটাতে যায় এবং ওয়েব ফাইলটাতে যাওয়ার পর সে ফার্স্ট রাউটস গেট ইউআরএল, যেটা প্রজেক্ট ইউআরএলটাকে /url বলা হয়ে থাকে, এবং সেখান থেকে আমরা ফাংশনের মাধ্যমে একটা ভিউ রিটার্ন করে দিয়েছি এবং ভিউটা তৈরি করা হয়েছে কোথায়, রিসোর্সের ভেতরে ভিউ এর আন্ডারে এই যে মাস্টার ব্লেড নামে একটা ফাইল তৈরি করা আছে। লাস্ট ক্লাসের রিভিউটা আমরা দেখছিলাম, রাইট? তো একটা ভিন্ন ফাইল আপনারা এখানে একটু ডিসপ্লে করেন, ঠিক আছে, উইথ ডিজাইন। দেখি আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন। মনে করেন একটা ডিজাইন পেজ লাইক ব্লগের একটা টেমপ্লেট এখানে একটু বসিয়ে ফেলেন, আমি দেখাবো যদিও। আচ্ছা, সবাই একটু দেখেন। তো আমি একটা কাজ দিয়েছিলাম যে একটা পেজ বানাবেন যেটা অ্যাকচুয়ালি ডিসপ্লে করবে, রাইট? ডিজাইন পেজ। আমি এই ডিজাইন পেজটা এখান থেকে লোডিং না করে আমাদের একটা কনসেপ্ট এর দিকে যাই। বেসিক্যালি যখন আমরা এমভিসি বলছি, এমভিসি ডিজাইন প্যাটার্নে আমরা এখন পর্যন্ত যে অবস্থা থেকে এই পেজটা পেয়েছি সেটা কি এমভিসি এর মধ্যে ঢুকেছে? শুধু সি আছে এখানে, তাই কিনা? হ্যাঁ, এখানে কিন্তু সি মানে কি, সরি এখানে ভি আছে, জাস্ট একটা ভিউ লোড হয়েছে। রাউট থেকে একটা ভিউকে লোড করে দেওয়া হয়েছে, ইভেন দো আমরা ফ্রেমওয়ার্কের ভেতরেই ঢুকি নাই। রাউট একটা ফোল্ডার ভিউ থেকে একটা ভিউ পেজকে লোড করে দিয়েছে। আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়টা? এখানে সি এর কোনো কাজ নেই, এম এর কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত হয় নাই। সবাই একটু খেয়াল করি, হ্যাঁ, আমরা দেখি তারপরে করব, রাইট? সময় দিব আমি করার জন্য, বুঝলাম। তো এটা বেসিক্যালি যেটা বলা যেতে পারে যে আমি আছি কোথায়, রাউটসে। রাউটস থেকে একটা ভিউ, এটা বিল্ট ইন ফাংশন লারাভেলের মাস্টার একটা পেজকে লোড করা হয়েছে। বাট নর্মালি যেটা করা হয়ে থাকে যে আমরা রাউটস থেকে চলে যাই কোথায়, কন্ট্রোলারে। বেসিক্যালি রাউটস আমাকে পুশ করে কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলারের কোনো একটা স্পেসিফিক ফাংশনে, সেই ফাংশন আমাকে লোড করে কি, ভিউ, রাইট? সো ওই অবস্থায় আমাকে যেতে হবে। সো আমি আপাতত এই রাউটসটাকে অফ করে দিয়ে রাখি। এই যে ফাংশন প্রসেস, এখান থেকে আমি সরে আসি। একটা বিশেষ পদ্ধতি আছে, সেকেন্ড যে প্যারামিটার গেটের, এখানে গেট, পোস্ট, হ্যাঁ, বিশেষ কিছু ধরনের ফাংশনালিটিস রয়েছে রাউটসে, যেগুলো আমরা আস্তে আস্তে করে দেখব। তো ফার্স্টে সেকেন্ড যে প্যারামিটারটা, এই প্যারামিটারের মাধ্যমে মেনশন করা যায় যে আপনি কোন কন্ট্রোলারে যাবেন, তার কোন ফাংশনে যাবেন। কন্ট্রোলার কোথায় থাকে, কন্ট্রোলার কিভাবে তৈরি হবে, তাই না? সো এই যে এপিপি ফোল্ডার যেটা রয়েছে, এর ভেতরে এইচটিটিপি এর আন্ডারে কন্ট্রোলার্স বলে একটা ফোল্ডার রয়েছে, রাইট? বাই ডিফল্ট কন্ট্রোলার বলে একটা কন্ট্রোলার ফোল্ডার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বাট এটা কি ধরনের কন্ট্রোলার, মাদার কন্ট্রোলার, রাইট? এখন কন্ট্রোলারের ভেতরে আমরা যদি কোনো একটা কন্ট্রোলার তৈরি করতে চাই, এটা কিভাবে আমরা তৈরি করব? আমরা যদি গাইডলাইন দেখি, আগের ভার্সনে কি মাদার কন্ট্রোলারটা এরকমই ছিল? হ্যাঁ, এরকমই ছিল, আগের ভার্সনেও এরকমই ছিল, যে কন্ট্রোলারের ভেতরে অথ বাই ডিফল্ট থাকতো এবং এই কন্ট্রোলারটা এখানে থাকতো আর কি, মেল ওয়ার সেকশনটা আলাদা করা থাকতো, কার্নেল আলাদা করা থাকতো, এসটিটিপি এর ইউজারটা আলাদা করা থাকতো।
আমাদের কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে একটা কন্ট্রোলার নিয়ে আসতে হবে বা ইনস্টল করতে হবে বেসিক্যালি, বা বলতে পারেন যে ক্রিয়েট করতে হবে। সেটা আমরা কিভাবে করব একটু চেক করে আসি যে কোথা থেকে কন্ট্রোলার তৈরি করা যায় বা কিভাবে কন্ট্রোলার তৈরি করা যায়। আমরা তো ডকুমেন্টেশনে আছি না? এই যে খেয়াল করেছেন কন্ট্রোলার, কন্ট্রোলারসে এসে যদি আমরা দেখি যে একটা কন্ট্রোলারের চেহারা কেমন হতে পারে। এই একটা কন্ট্রোলার বেসিক্যালি নেম স্পেসিং, ইউজ, ক্লাস এক্সটেনশন থেকে শুরু করে অনেক কিছুই থাকে একটা ক্লাস যখন ক্রিয়েট হবে। তো আমরা একটা কন্ট্রোলার ক্লাস কিভাবে তৈরি করতে পারি সেটা বেসিক্যালি যদি কমান্ড লাইন থেকে করতে চাই, ঠিক এই যে কমান্ডটা দেখতে পাচ্ছেন যার মাধ্যমে করা সম্ভব। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, দেন কন্ট্রোলারের নাম, রাইট, তারপরে হাইপেন রিসোর্স দিলে সেখানে ফাইল তো জেনারেট হবে, ফাইলের ভেতরে কিছু কোডও জেনারেট হয়ে যাবে, রাইট। তো এই কমান্ডটা আমরা একটু মনে রাখবো সব সময়ের জন্য। আমি কিন্তু দেখাচ্ছি কোথায় পাওয়া যায়, রাইট। আমি কিন্তু চাইলে টাইপ করে লিখে ফেলতে পারতাম, তখন আপনাকে হুবহু মুখস্থ করতে হতো। বাট এটা কোথায় পাওয়া যায়, আপডেটেড যখন ভার্সন আপডেট হবে, যদি কোনো পরিবর্তন আসে কোথা থেকে দেখতে হবে সেটাও কিন্তু ভিডিওতে রয়ে যাচ্ছে। কোথায় যেতে হবে, আমাকে আমাদের ভার্সনে যেতে হবে, Laravel ব্যাচ 8 এর htdocs সেগমেন্টে ব্যাচ 8 এর মধ্যে এখান থেকে শিফট ধরে ওপেন কমান্ড উইন্ডো করে পেস্ট করলাম। ফটো কন্ট্রোলার না বলে এটাকে আমি যদি বলি ওয়েলকাম কন্ট্রোলার। কন্ট্রোলার ফাইলগুলোর নাম একটু খেয়াল করে দেখেন, ক্যামেল কেসিং অবস্থায় আছে। ক্যামেল কেসিং যে ক্লাসের নামটা ক্যাপিটাল লেটার এবং তার সাথে আমরা কন্ট্রোলার কথাটাও রেখে দিচ্ছি, রাইট, মিনিংফুল করার জন্য, এবং কন্ট্রোলারের সিটাও ক্যাপিটাল লেটার। এন্টার দেই। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমরা যদি ফোল্ডার অপশনে গিয়ে দেখি যে এপিপি এইচটিটিপি কন্ট্রোলার, এখানে কিন্তু এই যে ওয়েলকাম কন্ট্রোলারটা চলে আসে, ঠিক আছে। আর ওয়েলকাম কন্ট্রোলারের ভেতরে কি কোড আছে সেটা যদি আমরা দেখি, দেখেন একটা কন্ট্রোলার নেম স্পেস যুক্ত হয়ে গেছে। এলিমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট, এটা এমন একটা ক্লাস যেটা ডাটা রিসিভ করার জন্য লাগেই। এই ক্লাসটা বেসিক্যালি ডাটা কি করবে, রিসিভ করবে। রিসিভ কিভাবে করবে, ফরম্যাট ডাটা যখন পাঠানোর চেষ্টা করা হবে ডেটাবেসের দিকে, ওই ডাটাটা রিসিভ করবে কন্ট্রোলার ফার্স্ট, তারপরে সে কোয়েরির মাধ্যমে ডেটাবেসে থ্রো করবে, রাইট। এই রিসিভ করার কাজটা এই রিকোয়েস্ট ক্লাসের ফাংশনের মাধ্যমে আমরা সেরে নিব। আমাদের যে কন্ট্রোলারটা একটু খেয়াল করেন এক্সটেন্ড করেছে কাকে, মাদার ক্লাস কন্ট্রোলার কে, কন্ট্রোলার ক্লাস কে। কন্ট্রোলার ক্লাস কাকে এক্সটেন্ড করে আছে, বেস কন্ট্রোলার কে। একটু খেয়াল করেন তারা সেগমেন্ট করে ফেলেছে, কন্ট্রোলার বেস কন্ট্রোলার কে ধরে আছে। আমরা ওয়েলকাম কন্ট্রোলারেই কনসেন্ট্রেট করি। এখানে বেশ কিছু ফাংশনও জেনারেট হয়েছে, ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, edit, update, destroy, delete, এই কিছু built in ফাংশনালিটির মতো করে নাম দিয়ে রেখেছি। স্টোর মানে সেভ। এদের কনসেপ্ট হচ্ছে মানে এমভিসি ডিজাইন প্যাটার্নের কনসেপ্ট থাকে এরকম যে একটা মডিউল একটা কন্ট্রোলার, ছোট্ট মডিউল একটা কন্ট্রোলার দিয়ে হবে। একটা ছোট্ট মডিউল আপনি করবেন শুধু যেটা সেভ করবেন, আপনি শুধু ডেটা সেভ করতে চাচ্ছেন
এবং সেটা ম্যানেজ করতে চাচ্ছেন, মানে ক্রুডিং এর যে কাজগুলো সেভ, সিলেক্ট, এডিট, ডিলিট, রাইট? সেভ এর জন্য তারা ইউজ করতে বলে ক্রিয়েট ফাংশনটাকে। ক্রিয়েট ফাংশনটা বেসিক্যালি যেটা হয় ফর্মটাকে আনার জন্য, হ্যাঁ, স্টোর ডাটা সেভ করার জন্য, শো ডাটা ডিসপ্লে করার জন্য, এডিট করার জন্য, আপডেট মানে এডিট মানে কি, এডিটে প্রেস করলে এডিট পেজটা ওপেন হবে, আপডেট ডাটা আপডেট ডেটাবেসে গিয়ে আপডেট করবে, আর ডেস্ট্রয় ডাটা ডিলিট করবে। সেই ফাংশনগুলো যে এভাবেই করতে হবে ম্যান্ডেটরি না, আমি আমার মতো করে কাস্টম করে নিতে পারি এবং একই কন্ট্রোলারে একাধিক অ্যাকশন এক্সিকিউট করতে পারি। আমি যদি মনে হয় যে না আপনার প্রজেক্টে কন্ট্রোলারের সংখ্যা, ক্লাসের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে করতে পারেন। আচ্ছা, এখন আমি টার্গেট করছি কাকে, ইন্ডেক্সকে, যে আমি ইন্ডেক্সের মাধ্যমে একটা পেজকে লোড করাবো। তো দেখি আমরা ফার্স্টে এই ইন্ডেক্স পর্যন্ত আসার চেষ্টা করি, একটু এই অবস্থায় থেকে যদি রান করাই, দেখেন আমাদের প্রজেক্টকে যদি এই অবস্থায় থেকে রান করায়, কোনো কিছুই বলা হয় ব্ল্যাঙ্ক বলা হয়েছে, ইনভ্যালিড রাউট অ্যাকশন, কোনো কিছুই মেনশন করা নেই, খেয়াল করেছেন? এটা যদি আমরা লাইনে আনতে চাই, ফার্স্টে লিখতে হবে কি, ওয়েলকাম কন্ট্রোলার অ্যাট ফাংশনের নাম। ঠিক আছে, কি করছিলাম, ওয়েলকাম কন্ট্রোলার অ্যাট ইন্ডেক্স, ওয়েলকাম কন্ট্রোলারের কোথায় যাবে, ইন্ডেক্স ফাংশনে। রিপিট করছি, ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। লেটস চেক এবার এরর আসে কিনা। আমার ওয়েলকাম কন্ট্রোলারও আছে, ইন্ডেক্স ফাংশনও আছে, কোনো এরর নেই, কারণ সে কন্ট্রোলারও পেয়েছে, ফাংশনও পেয়েছে। এখন ওই ফাংশনের মধ্যে যদি আমি কোনো কিছু লিখি, হ্যালো ল্যারাভেল, লিখা আসছে হ্যালো ল্যারাভেল, তার মানে আমি যে ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে আছি এটা ফর শিওর, তাই না? এখন আমি যদি মনে করি ওই মাস্টার পেজটাকে লোড করে দিব, পারবো না? এখন রিটার্ন ভিউ, ভিউ এর মধ্যে কি পাঠাচ্ছি, মাস্টার। লেটস চেক, মাস্টার পেজটা লোড হয়ে গেছে। এখন আমরা কোন পদ্ধতিতে আসলাম, ভিসি। এবার আমরা প্রপার ফ্রেমওয়ার্ক কনসেপ্টে আসি, যে ফ্রেমওয়ার্কের রুলস হচ্ছে, ফার্স্টে ফ্রেমওয়ার্কে যদি ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারে ঢুকতে হয় আপনাকে কন্ট্রোলার হয়ে আসতে হবে, রাইট?
সি হয়ে আসতে হবে। তার মানে ইউআরএল এর মাধ্যমে আপনি কন্ট্রোলারে গেলেন, কন্ট্রোলারে মেকানিজম এক্সিকিউট হলো, সে যদি মডেলে যায় গেল, অথবা মডেলের কাজ সেই করলো, দেন সে ভিউতে রিটার্ন করলো। সেটা ক্লিয়ার? সো ল্যারাভেলে এমটা ম্যান্ডেটরি না, এম নেই। 2 পর্যন্ত ছিল, 3 তেও ক্রিয়েট করে করা যেত, 4 এও করা যায়, বাট যেহেতু তারা বাদ দিয়ে দিয়েছে, তারা যে স্টাইল ফলো করতে বলছে সেই স্টাইল ফলো করাটাই বেটার না? তার মানে আমরা এম ফলো করছি না, এম নেই ল্যারাভেল 5.4 এ ম্যান্ডেটরি ভাবে, রাইট? তো আমরা যে পেজটাকে লোড দিলাম বেসিক্যালি এটা একটা মাস্টার পেজ, এবং আমরা মাস্টারিং, ব্লেড মাস্টারিং যে কনসেপ্টটা আছে, যে আমরা টেমপ্লেটিং কিভাবে মাস্টারিং করতে পারি বা টেমপ্লেটিং করতে পারি ল্যারাভেলে, সেই বিষয়টাই দেখব। ব্লেড মাস্টারিং, ব্লেডের কথাটা কেন আসছে ল্যারাভেলের মাধ্যমে পিএসপি ডেভেলপমেন্টে বা ফ্রেমওয়ার্ক বেসড প্রজেক্টে একটা নতুন এক্সটেনশনের দেখা যাচ্ছে, তাই না? ব্লেড ডট পিএসপি। যেমন আগেকার দিনে যে ফ্রেমওয়ার্কে ছিল সিটিপি নামে একটা ফাইল এক্সটেনশন থাকতো কেক ফ্রেমওয়ার্কে, সিটিপি বলা হতো, সিটিপি মাস্টারিং, যেটা কেক পিএসপি যে ফ্রেমওয়ার্কটা আছে সেখানে এই ধরনের কনসেপ্ট কিন্তু আছে, যে ওই ফাইলের মধ্যে যেমন পিএসপি এইচটিএমএল ইজিলি লেখা যায়, এখানেও সেই ব্যবস্থাটা রাখতে গিয়ে যেন আমি ভিউ পেজের ভেতরে যেমন অনেক এইচটিএমএল থাকবে, অনেক জাভাস্ক্রিপ্ট থাকবে, অনেক পিএসপির কোড লিখতে হবে, এই কাজগুলো যেন ইজিলি করা যায়, এই কারণে ল্যারাভেল একটা কাইন্ড অফ এক্সটেনশন ফাইল ইন্ট্রোডিউস করেছে, এটা প্লেট, যার মাধ্যমে কোডিং করাটা অনেক ইজি হয়ে যায়। ব্লেড সিনট্যাক্স বলা হয়ে থাকে, তো যেটা আপনি ল্যারাকাস্ট থেকে খুব ভালো মতো শিখতে পারবেন। তো ল্যারাকাস্ট ওয়েবসাইটটা একটু দেখবেন যে কিভাবে আপনারা ভিউ ফাইলের ভেতরে পিএসপি এবং তার সিনট্যাক্স অনুযায়ী কিভাবে আপনি এটাকে খুব সুন্দর করে ইউজ করতে পারেন। ওকে, আরেকটা বিষয় একটু বলে নেই যে ল্যারাভেল ভিউ ফাইলের মধ্যে ব্লেড সিনট্যাক্সের কোনো ফাইল ছাড়া অন্য কোনো ফাইল অ্যালাউ করে না। যদি আপনি পিএসপি দেন, সে তার সাথে ব্লেড যোগ করে খুঁজতে থাকে, তার মানে আপনি ম্যান্ডেটরি ভাবে ওখানে যে ফাইলগুলো সব রাখতে হবে সব ব্লেড দিয়েই রাখতে হবে। ওকে, সো আমাদের টার্গেটটা কি? একটা সুন্দর ডিজাইন, আমরা ব্লগের একটা সিম্পল ব্লগ সাইট ডেভেলপ করব বেসিক্যালি এখানে, এবং আমরা যদি মনে করি যে না একটা ব্লগের টেমপ্লেট ডাউনলোড করে নিব, সেটাও কিন্তু চাইলে করতে পারি। তো আমরা একটু 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা 5 জন আছেন, 5টা টেমপ্লেট আমাকে দেখান যেটা আমার পছন্দ হবে। তিনটা এনেছেন? আপনি একটা ডিজাইনও করেছেন, দেন 4টাই আমাকে দেন। এই যে নেন। তাহলে যেটা হলো যে আমরা 4টা টেমপ্লেট থেকে কন্ট্রোলের মধ্যে ইউজ বা নেমস্পেস এরকম বিভিন্ন রকমের ফাইল ইউজ করব, মূলত এগুলো কিভাবে কাজ করতেছে দেখবেন, বুঝতে পারবেন। এখনই ইউজটা বা নেম স্পেসিং বোঝা যাবে না, কিন্তু একটা ক্লাস পরে ইউজটা বোঝা যাবে, নেম স্পেসিং আরো পরে। আমাদের হাতে গুগল থেকে সার্চ করা এবং নিজের হাতে বানানো কিছু টেমপ্লেট ছিল, 4টা টেমপ্লেট বেসিক্যালি। এটা রিফাত আকাশ করেছে, সুন্দর হয়েছে, বাট যেহেতু এগুলো প্রফেশনালি ডাউনলোড করা, এটা দেখতে মাচ মোর বেটার দ্যান রিফাত, বাট রিফাতের এফোর্টটাই বেশি, সে নিজে করে এনেছে। তো থ্যাংক ইউ রিফাত ফর দিস এফোর্ট। বাট আরেকটু সুন্দর করে যেহেতু প্রজেক্টটার টেমপ্লেট আমরা দিয়ে করতে চাচ্ছি, তো দ্যাটস ওয়াই সবগুলো বিচার বিবেচনা করে আমরা যেটাকে দেখতে পেলাম যে এই পার্টিকুলার টেমপ্লেট, যেটা ব্লগের 2 সেকেন্ড যে টেমপ্লেটটা মিরাজ এনেছে, সেটাকেই আমরা চুজ করেছি। এছাড়াও 1 এর এটা 3 এর একটা টেমপ্লেট ছিল, যেটা বেসিক্যালি আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং রিফাতেরটার সাথে 1
যেটা সেটাকেও আমরা রাখছি না। এটাও লাইট ওয়েট বেশ ভালো ছিল, তাই না? সাদামাটা সুন্দর। বাট এই টেমপ্লেটটা আমরা আলটিমেটলি নিচ্ছি, যেখানে বেসিক্যালি ক্যাটাগরিজ, আর্কাইভস, এদিকে পপুলার সেগমেন্ট, হ্যাঁ, রিসেন্ট সেগমেন্ট, সার্চ, সবকিছুই আমরা চাইলে এই ব্লগের মধ্যে করতে পারবো। ব্লগ কে লিখলো, কখন লিখলো, সেটাও আমরা চাইলে দেখাতে পারবো। টাইটেল, শর্ট ডেসক্রিপশন, ইমেজ সবকিছুই সুন্দর করে এখানে দেওয়া আছে। তো আপনাদের কাছে আছে তো না এটা? এটা এটা গেছে না সবার কাছে? একটু দিয়ে দেন, আমাদের সাইটে দিয়ে দেন, গ্রুপে দিয়ে রাখেন। হ্যাঁ, নিয়ে নেন, যার যার কাছে নাই নিয়ে নেন। যখন আমরা মেনুগুলো যখন রানিং করলাম, সেই মেনুগুলো যখন হোমের মধ্যে একটা এলএস দিয়ে আমি ইয়ে করে দিচ্ছিলাম আর কি। তো মূলত কি মেনুগুলো কি এভাবে হবে নাকি ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখা গেছে ড্রাগ এন্ড ড্রপ করা যায়? ওটা টেমপ্লেটের উপরে নির্ভর করে। পিসি কি এভাবে করা যাবে? ওয়ার্ডপ্রেসের মধ্যে যে মেনু সিস্টেমটা আছে, ওটা তো থিম তৈরি করলাম, এই পেজটা অটোমেটিক মেনুর মধ্যে এসে পড়লো। ওইটা আপনাকে টোটাল ডেভেলপমেন্টে যেতে হবে। ওটা অ্যাডমিন প্যানেল থেকে মেনু বানানোর অর্থ হচ্ছে মেনুর ডেটাগুলো সব ডেটাবেস থেকে আসে। আপনি চাইলেই করতে পারেন, আপনি একটা হ্যাঁ হ্যাঁ আপনি যেটা করতেই পারেন, বাট ওটা ডেভেলপমেন্টে বেশ এফোর্ট দিতে হবে আপনাকে। ওটা একটা সিএমএস যেটা বহুদিন ধরে ডেভেলপ হচ্ছে, 2004-5 থেকে বহু ডেভেলপার কন্ট্রিবিউট করছে এবং ওখানে প্রচুর ইনভেস্টর আছে, হিউজ ডেভেলপমেন্ট চলছে। এমনি যখন আমরা যখন লেভেল একটা প্রজেক্টগুলো তাহলে আমরা ওইভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে চিন্তা ভাবনা করার না না, ওটা আলাদা জিনিস। ওটা সিএমএস এক জিনিস, আর আপনি যদি আপনার কাস্টমারকে ওটা করে দিতে চান, আপনি চাইলে করতে পারবেন। এর জন্য এফোর্ট দিতে হবে। সহজে পাওয়ার কোনো উপায় নেই, সেটা বানানো হয়েছে, কোড করা হয়েছে বিহাইন্ড থেকে। ওয়ার্ডপ্রেসের মধ্যে মানে অনেকগুলো আর ইজিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো কোডিং আছে বলেই তো আপনারা পড়তে পারছেন। দ্যাটস ওয়াই। দেখেন আমার টার্গেট কি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই যে এই ডিজাইনটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হুবহু এটাকেই আমরা প্লেস করে দিব কোথায়, এখানে, যাতে প্রজেক্টে প্রেস করলেই আমরা এটাকে পাই, এই ডিজাইনটা আমার হাতে চলে আসে। ক্লিয়ার? গুড। নাও এরপর যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি এই ডিজাইনটা নিতে চাই, যেহেতু আমি নিতে যাচ্ছি সেকেন্ড ব্লক টেমপ্লেটটা, আমার এই মোটামুটি সবকিছুরই দরকার আছে। ফার্স্টে আপাতত আমি ইন্ডেক্স ফাইলের যে কোডটা আছে, ইন্ডেক্স ফাইলের যে কোডটা আছে সেই কোডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি করে আমাদের যে মাস্টার ব্লেড ফাইলটা আছে, মাস্টার ফাইলটা কোথায় আছে, রিসোর্স ভিউ এ মাস্টার ব্লেড, এই যে হেডার ট্যাগ দিয়ে যা করা ছিল এটা রিমুভ করে এটা দিয়ে দিলাম। খেয়াল করেছেন? সেই না, এই অবস্থায় থেকে কি হয় একটু দেখি। এই অবস্থায় থেকে যদি আমরা রান করি, প্রচুর HTML এর কোড আমরা দেখতে পেয়েছি যে চলে আসছে, HTML এর কোড। তো সেই ক্ষেত্রে অনেক লেখাজোকাও সেখানে চলে আসার কথা, আর সে উইদাউট CSS অ্যান্ড ইমেজ, রাইট? বাট CSS ইমেজ গুলো পাওয়ার কথা না, কারণ সে আছে ব্লক 2 ফোল্ডারে আর আমার কোডগুলো আছে সে কোথায়। তো বেসিক্যালি CSS, ইমেজ, JS একটু যদি খেয়াল করি, এদেরকে আমরা নিয়ে নিলাম, এই তিনটা ফোল্ডার আমরা নিয়ে
আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্ট যে ফোল্ডারটা JAMP Laravel 8 htdocs this এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই জায়গায় এমনিতেই অনেক ফাইল এবং অনেক ফোল্ডার দেখা যাচ্ছে। ঠিক আছে, পাবলিক নামে একটা ফাইল ফোল্ডার আছে। বেসিক্যালি এই রুটে কোনো রিসোর্স বা অ্যাসেট না রেখে রাখার জন্য জায়গা হিসাবে বলা হচ্ছে কাকে? পাবলিককে। যে আপনি পাবলিকের মধ্যে এগুলোকে রাখেন। সো পাবলিকের মধ্যে আমি ফ্রন্ট এন্ড অ্যাসেট নামে একটা ফোল্ডার করে এর ভেতরে এই রিসোর্স গুলো রেখে দিলাম। ফ্রন্ট এন্ড কি? ফ্রন্ট এন্ডের ডিজাইন ওইটা আমাদের ফ্রন্ট এন্ড টেমপ্লেট। ওই টেমপ্লেটের CSS, ইমেজ এবং JS এই তিনটা ফোল্ডারে আছে। দেখেন CSS, ইমেজ এবং JS গুলো এখানে রয়েছে। তো এখন যদিও CSS অ্যাসেট গুলো Laravel এ আসে, বাট সরাসরি তো কানেক্ট হওয়ার প্রশ্নই আসে না। পাথ তো আমাকে অ্যাবসলিউট করে দিতে হবে। সো আমি আপাতত যদি পাথগুলো ঠিকঠাক মতো দিতে চাই, আমাকে পাবলিক লেখার দরকার নেই। হ্যাঁ, শুধু কি লিখতে হবে? ফ্রন্ট এন্ড অ্যাসেট, এই কথাটুকুই যদি আমি লিখি, ঠিক আছে। ফ্রন্ট এন্ড অ্যাসেট, একটু খেয়াল করি, যদি দুইটাই তো লিংক ছিল, CSS এর লিংক, তারপরে জাভাস্ক্রিপ্ট বা আদার্স আছে। অ্যাট লিস্ট তো আমাদের CSS গুলো চলে আসার কথা। আমরা প্রাথমিকভাবে যাচ্ছি, তো আগে পাথটা দিয়ে দেখি, আদারওয়াইজ আমরা অ্যাসেটে এসে দেখি। আমরা যখন পাবলিক দিয়েছি তখন কি হচ্ছে? সরাসরি কিন্তু CSS টা পেয়ে গেল, ইমেজ কিন্তু এখনো আসে নাই। বাট সূত্রটা হচ্ছে বা মূল নিয়মটা হচ্ছে একটু ভিন্ন। মূল নিয়মটা হচ্ছে যে আমাকে ঠিক এভাবে যেতে হবে। অ্যাসেট ঠিক আছে, কি করতে হচ্ছে? অ্যাসেট নামে যে ফাংশনটা আছে, অ্যাসেট দিয়ে অথবা URL আরেকটা ফাংশন আছে যার মাধ্যমেও যাওয়া যায়। সো এই তখন বেসিক্যালি এই ফ্রন্ট এন্ডটা লাগবে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডটা লাগবে, এখানে লাগবে, এখানেও তাই। যদি আমরা যাই, অ্যাসেট নামে যে ফাংশন আছে এর ভেতরে আপনি পাথটা দিয়ে দেবেন, তখন আর পাবলিকের দরকার নেই। অ্যাসেট আপনাকে বাই ডিফল্ট কোথায় নিয়ে যাবে? অ্যাসেট ফাংশন আপনাকে বাই ডিফল্ট পাবলিকে নিয়ে যাবে। পাবলিকে নেওয়ার পর আপনি ফ্রন্ট এন্ড অ্যাসেট লিখছেন, CSS লিখছেন, স্টাইল লিখছেন। লেটস চেক। এবার দেখেন কানেকশনটা চলে গেছে। দেখে নেই যে বেসিক্যালি কি হলো, যে পাথটা ঠিকঠাক মতো আসছে কিনা। একটা ঘাটতি পড়েছে, খেয়াল করেছেন? এখানে পাবলিকটা আসে নাই, তাই না? এখানে কিন্তু পাবলিকটা আসে নাই। ফ্রন্ট এন্ড অ্যাসেট, CSS, বুটস্ট্র্যাপ এরকম দেখা যাচ্ছে। তো আরেকটা ফাংশন আছে, একটু খেয়াল করি, URL এও তাই হবে। URL ফাংশন দিয়েও কল করা যায়। জাস্ট ফাংশনগুলোর সাথে একটু পরিচিত করাচ্ছি। এখানেও যদি আমরা দেখি, এখানেও কিন্তু পাবলিক কথাটা আসে নাই। খেয়াল করেছেন? লোকাল হোস্টের পর আমার প্রজেক্টের পরে কি ফ্রন্ট এন্ড অ্যাসেট, যেটা আসার কথা ছিল কি পাবলিক, সেটা কিন্তু এখানে নেই। তো এই অ্যাসেট বা URL এটা প্রাথমিকভাবে প্রথমবার যদি না দেওয়া হয়, প্রথম পেজের জন্য কাজ করবে, বাট পরের পেজের জন্য আর কাজ করবে না। ক্লিয়ার? সো পরের পেজগুলোর জন্য যেন কাজ করতে পারে, এর জন্য এর মাঝে কি করতে হচ্ছে? যে অ্যাসেট ফাংশনের মধ্যে আমার পাথটাকে অ্যাবসলিউট করে
দিয়ে দিতে হচ্ছে। সো দিস আমরা মেনশন করে দিচ্ছি পাবলিক। তো এই অ্যাসেট দেওয়াতে বেনিফিট কি হয়েছে? অ্যাসেট দেওয়াতে HTTP লোকাল হোস্ট এবং প্রজেক্ট নেম বসে যাচ্ছে। এখন আপনার প্রজেক্ট নেম যাই হোক, এটা যখন রুটে যাবে, লাইভে ডেপ্লয়মেন্ট হবে, তখন কি আপনি সারা জায়গায় যত জায়গায় কানেকশন করেছেন এরকম দিয়ে আসবেন? শুধুমাত্র এই ফাংশন কলিং যদি লোকাল থেকেই থাকে তাহলে লাইভে গিয়েও সে অ্যাজ ইট ইজ কাজ করবে। ঠিক একইভাবে ইমেজগুলোর সামনেও আপনাকে এভাবে পাথ বসিয়ে দিতে হবে। ইমেজ যে পাতে আছে সেই ডিরেকশন পাথ আপনাকে দেখিয়ে দিতে হবে। সো এটার এই অংশটুকু সহ ইমেজের ইমপ্লিমেন্টেশনটা করে ফেলেন। ঠিক আছে, আমি তো ইমেজটা দেখাই নাই, এটা সহ ইমেজটা করে ফেলেন। আমার এখানে ইমেজ এখনো আসে না, ইমেজটা আপনারা করে ফেলেন। ইমেজ ইমেজ কোথায় আছে? কোথায় কোথায় ইমেজ আছে দেখেন, এই যে ইমেজে স্ল্যাশ লোগো এরকম দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এখানেও কিন্তু আপনাদের ওইভাবেই পাথগুলো দিতে হবে, যে অ্যাসেট ধরে ধরে ওইভাবেই পাথগুলো সেট করতে হবে। তো এটা front and asset। যদি অনেক ইমেজ থাকে তাহলে কি আমি বারবার প্রতি লাইনে গিয়ে গিয়ে আমাকে এরকম করতে হবে? কাজটা কিন্তু একটু সহজ করে নেওয়ার সুযোগ আছে, রিপ্লেস করে নিয়ে দেন ম্যানেজ করা আর কি। তারপরেও কিন্তু একটু লেন্দি প্রসেসই ফলো করতে হয়। ভুল হলে শেষ, যেমন এই যে এখানে লোগোটা এখন চলে আসবে। ঠিক একইভাবে যতগুলো জায়গা আছে এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস করার সুযোগ আছে, এডিট থেকে দেখেন ফাইন্ড ইন প্রজেক্ট, রিপ্লেস ইন প্রজেক্ট। সো রিপ্লেস ইন প্রজেক্ট এটা সিঙ্গেল পুরো প্রজেক্টেও করা যায়, আবার এখানে কারেন্ট প্রজেক্টেও করা যায়, আবার সিলেক্টেড মাস্টার ব্লেড ফাইলটাতেও আপনি করতে পারেন। দেখেন আমি সার্চ দিচ্ছি, ইমেজেস স্ল্যাশ দিয়ে আমি সার্চ দিলাম, কতগুলো জায়গাতে ইমেজেস আছে। এখানে যদি আমরা একটু চেক করি যে আমি এক জায়গায় করেছি, আরো 3টা জায়গাতে ইমেজেসের এই বিষয়গুলো রয়েছে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এই অ্যাসেট থেকে শুরু করে এই পুরোটাই আমি নিলাম। একটু খেয়াল করি, দেখেন আমি কি করতে চাচ্ছি, যেখানে যেখানে ইমেজেস স্ল্যাশ পাবে সেখানে এই পুরো অংশটা প্রথমে এই যে অ্যাসেট, তারপরে হচ্ছে পাবলিক, ফ্রন্ট এন্ড, এই বিষয়গুলো তারা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এরপরে ইমেজেস স্ল্যাশ এটাও কিন্তু রিপ্লেস করবে, তাই না? দেন আমরা পরবর্তী কাজটা করব। তো লেটস ট্রাই। তিনটা জায়গায় রিপ্লেস হয়েছে। তো এখানে এসে যেটা হবে, এই যে বাইরের যে অংশটুকু আছে, আমাদের কিন্তু উপরের অংশটুকু অলরেডি বসে গেছে, এখন শুধু এই বাইরের অংশটাকে কাট করে কন্টেন্ট অ্যাসেটের ভেতরে বসিয়ে নিতে হবে। এই পেনটুকু আমাদের কিন্তু নিতেই হবে।
আচ্ছা, এবার আমি ইমেজ সহ পেলাম। চুপ সাহিল। এবার দেখো, এই যে মাঝের অংশটা যেটা রয়েছে, এই রাইট সাইডের বা লেফট সাইডে যে ভেতরের অংশটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল, ইন সিম, কুইজ, ডিইউআই, এগুলো বেসিক্যালি স্প্যানিশ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। আমরা কিন্তু এত কন্টেন্ট এখানে রাখার দরকার নেই, তাই না? যেহেতু ডাইনামিক কন্টেন্ট হবে, আমার কন্টেন্টটা একটা থাকলেই যথেষ্ট। হ্যাঁ, লুপ করে আমরা নিয়ে নিব। সো ডিজাইন থেকে আপাতত বাকি জিনিসগুলোকে সরিয়ে ফেলি। এখানে বেসিক্যালি 3টা করে গ্রিড আছে, 3টা করে ডিপ সেগমেন্ট আছে। এই যে গ্রিড সেকশন, কন্টেন্ট গ্রিড, যেটাকে কন্টেন্ট গ্রিড সেগমেন্ট বলা হচ্ছে। কন্টেন্ট গ্রিড ইনফো, কন্টেন্ট গ্রিড সেগমেন্ট। তো আমি এই নিচের দুইটা যে কন্টেন্ট গ্রিড আছে, এই 3টাকে বাদ দিয়ে দিলাম। দেখেন নিচের কন্টেন্ট গ্রিড গুলো কিন্তু চলে গেছে। আমার এই অংশটা কিন্তু অলরেডি আছে। এখন এই জায়গাটাকে, এই পার্টিকুলার জায়গা, লাইক আমরা যখনই এই ব্লক সাইটটাতে কোনো লিংক আমরা ক্লিক করবো, এই মাঝের জায়গায় তো পরিবর্তন হবে। হোম পেজে আমাদের ছোট ছোট করে ব্লকগুলো আসবে। রিড মোডে ক্লিক করলে এখানে ডিটেল পেজটা আসবে। আমি যদি ক্যাটাগরিতে প্রেস করি, ক্যাটাগরি ব্লকগুলো ওখানেই আসবে। লেটেস্ট ব্লগ, আর্কাইভ, যাই করব চেঞ্জ হবে কি এই জায়গাটা। তো এই জায়গায় যদি আমি ফিক্সড কোনো কিছু রেখে দেই, আমি কি কোনো আউটপুট পাবো? আমি ডিফারেন্ট কোনো ডাটা আনতে পারবো? পারবো হয়তো। আমার পুরো পেজ পরিবর্তন করে করে নতুন নতুন পেজ আনতে হবে। তাহলে মাস্টার কেন আমি বলছি? মাস্টার পেজ এরকম একটা পেজ যেখানে তার সাইটের পুরো অবয়বটা থাকবে, যে জায়গাগুলো পরিবর্তন করার মতো সেই জায়গাটাতে ভেরিয়েবল সেট করা থাকবে। ওই ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো পরিবর্তন হয়ে হয়ে আসবে। আমি বুঝতে পেরেছি? তো তাহলে এটা কিভাবে করা সম্ভব, তাই না? এই কাজগুলো করার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন আছে বা পদ্ধতি আছে, এটাকে ব্লেড মাস্টারিং কনসেপ্টের মধ্যে আনা হয়ে থাকে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমি যেটা করব সেটা হচ্ছে এরকম, যে মনে করেন যে পোস্ট অফ দ্য ডে বলা হচ্ছে। আমি যে কন্টেন্ট গ্রিড যেটাকে পাচ্ছি, এই কন্টেন্ট গ্রিডটাকে যদি আমি এখান থেকে নিয়ে নেই, মনে করেন গায়েব হয়ে গেছে না? এই কন্টেন্ট গ্রিড সেগমেন্টটাকে আমি নিলাম, নিয়ে আমরা আমাদের প্রজেক্টে রিসোর্সের ভিউজে গিয়ে রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডারের নাম দিচ্ছি পেজেস। পেজেসের ভেতরে নতুন করে আমি একটা পিএসপি ফাইল নিব। ফাইলটার নাম দিব আন্ডারস্কোর content.blade.php। আমি হোম content.blade.php নামে একটা ফাইল লোড দিলাম। দেন এর ভেতরে ওই যে কোডগুলো যেটা আমি ওখান থেকে কপি করলাম সেটা কিন্তু এনে ছেড়ে দিয়েছি, একটু বোঝেন। আমি আমার টার্গেটটা কি, এখান থেকে যে কোডটা ছিল সেটা কেটে নিয়ে আলাদা একটা পেজ বানিয়ে রাখলাম। ওটা কিন্তু আমি ফেলে দিলাম না, কারণ ওইটাকেও আমার এখানে প্রথম পেজ হিসেবে আনতে হবে, হোম পেজ হিসেবে আনতে হবে। তো হোমের যে কন্টেন্ট ওই জায়গাটা ডাইনামিক হবে, বাট এই ডিজাইনটুকু যেন থাকে এর জন্য আমি আলাদা পেজ বানিয়েছিলাম। ওইটা আমার এখানে কিভাবে আসে, তাই না? তো এখানে আপনি এটাকে মাস্টার পেজ বলা হচ্ছে। কি করবে? এই মাস্টার পেজটা চাইল্ড পেজগুলোকে এক্সটেন্ড করবে। মাস্টার পেজটা কি করবে? চাইল্ড পেজকে এক্সটেন্ড করবে। আবার
এই মাস্টারের ভেতরে অনেকগুলো সেকশন থাকতে পারে। মনে করেন আমার এই জায়গাটা ডাইনামিক, এই জায়গাটা ডাইনামিক, এই রাইট সাইড ডাইনামিক, মানে এটা ছোট ছোট পেজ গুলো এখানে এসে এসে ঢুকবে। যখন এই পেজটা পার্স হবে, ব্লেডিং এ লোড হবে, তখন অন্যান্য চাইল্ড পেজ গুলো এখানে এসে লোড হয়ে যাবে। সেটা বোঝাতে পেরেছি? তো আমরা আপাতত একটা মাত্র জায়গাতে এইটা এক্সিকিউট করতে চাচ্ছি। এটা করার জন্য আমরা মাস্টারের ভেতরে সাহেল এই নামে একটা ফাংশন রয়েছে, রাইট, যার মাধ্যমে ওই চাইল্ড পেজ গুলোকে রিড করা যায়। আমি এই পোর্শনটার নাম কি দিচ্ছি? মেইন আন্ডারস্কোর কন্টেন্ট নামে। এটা যে কোনো নাম হতে পারে, এটা যে কোনো নাম হতে পারে। কন্ট্রোলার থেকে যখন আমি হোম পেজটা লোড করব, তখন এই জায়গায় আপনি কোনো একটা কিছুকে পুশ করবেন, এটা হচ্ছে মূল কথা, রাইট? সো আমি নামটা দিয়ে দিলাম মেইন কন্টেন্ট। এখন এই হোম কন্টেন্টটাকে যদি আমরা ওখানে বসাতে চাই, সেক্ষেত্রে কোথায় এক্সটেন্ড হবে সেটা আমাকে বলতে হবে, তাই না? @ এক্সটেন্ড করবে কোথায়? মাস্টারে, তাই না? মাস্টারে এক্সটেন্ড হবে। অন্যান্য জায়গাতেও তো এক্সটেন্ড হতে পারে, সো আমি এটাকে মাস্টার বলছি। তারপরে কোন সেকশনে যাবে? সেকশন হচ্ছে আমার মেইন কন্টেন্ট, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। তারপরে এই সেকশনটা কোথায় গিয়ে শেষ হবে সেটা এখানে বলে দিচ্ছে, @end সেকশন। এন্ড সেকশনে তো ব্র্যাকেট নেই, আছে? এতটুকু করলেই কি আসবে? একটু চেক করি, আসে নাই। তার মানে আরো কিছু করতে হবে, তাই না? আমরা কন্ট্রোলারে কিন্তু এখনো কাজ করি নাই। কারণ এটা যদি হয়েই যেত যে আমি একদম ভিউ থেকে কোনো একটা ভিউকে লোড করে নিতাম, তাহলে প্রবলেম দাঁড়িয়ে যেতে পারতো। কারণ যে পেজটা লোড হয়ে আসবে সেটা তো ডাইনামিক হবে, সেই ডাটাটা বাইন্ড করে দেবে কে? কন্ট্রোলার ওই পেজের ভিতরে ডাটা পুশ করবে, সেটা এক্সিকিউট হবে, দেন না এখানে আসবে। দ্যাটস ওয়াই যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে এরকম, যে কন্ট্রোলারে গিয়ে আগে পেজটা আমরা লোড করাবো। মনে করেন আমরা পেজটার নাম বলছি হোম আন্ডারস্কোর কন্টেন্ট ইকুয়াল ভিউ। ভিউ এর মধ্যে ওই পেজটা কোথায় আছে বলেন তো? পেজের এর ভেতরে হোম আন্ডারস্কোর কন্টেন্ট। ব্লেডের দরকার নেই, জাস্ট হোম কন্টেন্ট পর্যন্ত লিখলেই হবে। তার মানে ওই পেজের কোডগুলো এখন কোথায় চলে আসবে? হোম কন্টেন্টের মধ্যে চলে আসবে। এবং হোম কন্টেন্টটা বেসিক্যালি এখন কি করে দিতে হবে? উইথ একটা বিল্ট-ইন ফাংশনালিটি আছে ল্যারাভেলে, যে আমি উইথ এর মাধ্যমে মাস্টারের ভেতরে আমি ডাটা পুশ করতে পারি। কোথায় ডাটাটা যাবে? মেইন আন্ডারস্কোর কন্টেন্টে। কি যাবে? এই যে হোম কন্টেন্ট, এটা কিন্তু একটা ভেরিয়েবল, এর ভেতরে এই পেজের কোডগুলো রয়ে গেছে না, সেটা আমি এখান থেকে কি করে দিচ্ছি? পুশ করে দিচ্ছি। লেটস চেক। এবার শেষে গিয়ে আমাকে সেমিকোলনটা বসিয়ে দিতে হবে। কারণ এই সেমিকোলনটা, কারণ আমি আমার মাস্টারের ভেতরে অনেক জায়গায় অনেক ভেরিয়েবল পুশ করতে পারি না, অনেক কিছু উইথ করতে পারি, আমি 10টা উইথ দিতে পারি। সেমিকোলনটা সবার শেষে হবে। ক্লিয়ার? লেটস চেক। এখানে কি হচ্ছে? সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ব্র্যাকেট, আমাদের ব্র্যাকেট একটা বেশি হয়েছে। সেভ করা হয় নাই, একটু দেখেন, পাচ্ছেন এখন? হ্যাঁ, এই কোডটা কি এখানকার ছিল? এই পেজের না। তো এখন একটু খেয়াল করে দেখেন যে আমার এই জায়গাটা যখন ভেরিয়েবলাইজ হয়ে গেল, যদি আমার এই 3টা মেনু লিংকের জন্য 3টা পেজ থাকে, ফর এক্সাম্পল, আমি 3বার ফাংশনে 3টা ফাংশনে যাব, 3টা ডিফারেন্ট ডাটা নিয়ে এসে এখানে বসিয়ে দিব। বিষয়টা বোঝা যাচ্ছে? বেনিফিটটা কি? যদি পুরো পেজ লোড হতে হয়, কোড পুরোটাই যদি লোড হয় হিট করার পর, তাহলে লোডিং টাইম অনেক বেড়ে যাবে। বিশেষ করে হেডারে লোগো বা সাইড বার ফুটারে অনেক কিছু থাকে, অ্যাড অনেক কিছু থাকে, রাইট? আর যখন এটা জাস্ট মাঝের অংশটুকু পরিবর্তন হচ্ছে, এটা বাকি অংশগুলো ব্রাউজার থেকে নিয়ে নেবে, এবং সে যেহেতু ইউআরএল সেম, রাইট, ডাটা সেম, সো পরিবর্তন হবে কিন্তু শুধু মাঝের জায়গাটা, অনেক ফাস্টার হবে। এটা গেল একটা বেনিফিট, আমার সাইটটা অনেক বেশি ফাস্টার, এটা সবচেয়ে বড় বেনিফিট।
সেকেন্ড যেটা, এবং ওটা অত্যন্ত বড় বেনিফিট, যে লাইক আমার এই যে টেক্সটটাই মনে করেন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন হবে, এত ডাইনামিক আমরা করতে পারি। আবার যদি বলা হয় যে লাইক এই যে লোগো, আমার 100টা পেজ আমি বানিয়ে ফেলেছি, মাস্টারিং কনসেপ্ট নেই, আমাকে বললো যে লোগোটা তো অনেক সুন্দর হয়েছে, এবারেরটা পুরোনোটা ফেলে দিয়ে নতুনটা দেন, তাহলে 100টা পেজে গিয়ে আপনাকে দিতে হবে। যদি এটা সিএসএস দিয়ে করা যায়, যদি সিএসএস দিয়ে হয় এক জায়গায় পরিবর্তন করলে সব জায়গায় চলে আসবে, এটা একটা এক্সাম্পল বলছি। আর যদি মনে করেন যে মাস্টারের ভিতরে কোনো কন্টেন্ট আপনাকে একটা জায়গায় চেঞ্জ করতে হবে, যেটা 100টা পেজেই রয়েছে, তখন কি অনেক বিপদ হয়ে যাবে না? যেহেতু মাস্টার আছে, আমি এক জায়গায় পরিবর্তন করলে সব পরিবর্তন হয়ে যাবে সব জায়গায়, কারণ ওর কোড তো আর পরিবর্তন হচ্ছে না। তো এটা তো গেল একটা জায়গা চেঞ্জ করার কনসেপ্ট। আমরা কি এটা পারবো করতে? যদি আমরা, যদিও এই সাইড বারটাও আমরা মাস্টারিং করতে পারি, রাইট, এই সাইড বারটাকেও আমরা পরিবর্তন করে নিতে পারি, সেটাও কিন্তু দেখার বিষয়। তো আমি সাইড বারটা এখন পরিবর্তন করে দেখাচ্ছি, এবং আপনারা বাসায় গিয়ে যেটা করবেন, এখানে কয়টা পেজ আছে বলেন তো? এখানে মনে করেন কন্ট্যাক্ট একটা পেজ আছে। এখন ঘটনা হচ্ছে, আমরা তো রাউট শিখি নাই, তাই না? আমরা কিন্তু রাউট শিখি নাই। তো আমরা একটু ইয়েতে যাই, এই যে এখানে দেখেন এই পেজটা কি টোটালি ডিফারেন্ট একটা পেজ, টোটালি ডিফারেন্ট একটা পেজ। টিমস, এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট একটা পেজ। তো এই যে কাজগুলো, এর জন্য কিন্তু আমাকে, মনে করেন যে আমি হোমে কি করা আছে, সাধারণত index.html কে হিট করা আছে। তো আমি আমি যদি হোমে প্রেস করি, আমি কি হোমকে পাচ্ছি না। আমাকে কিন্তু জাস্ট ওখানে হাইপারলিংক করে দিলে, কোনো ভিউ পেজের অ্যাড্রেস যদি আমি দিয়ে দিই, সেটা কিন্তু কাজ করবে না। ভিউ পেজের অ্যাড্রেস দিলে কি কাজ করবে? ভিউ পেজের অ্যাড্রেস দিলে কাজ করবে না। ওখানে কাজ করানোর জন্য আমাকে দিতে হবে কি? রাউট সি বরাবর, রাইট? সো আমরা এখান থেকে কি করব, প্রথমে আমাদের যে মাস্টার পেজ আছে, মাস্টার পেজের যে হোম লিংকটা আছে, টপমোস্ট লিংক যেটা, এই যে হোম, এখান থেকে আপনাকে লিখতে হবে কাকে? url2 নামে এখানে ফাংশন আছে, url স্কোপ দিয়ে 2 লিখতে হবে। url2 দিয়ে আপনাকে বলে দিতে হবে অ্যালাইস অ্যাড্রেস। অ্যালাইস অ্যাড্রেস হচ্ছে এই যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। এটা হোম মানে কি স্ল্যাশ, এবং অলরেডি এটা রাউটস করা আছে, রাউটস করা আছে না? অলরেডি কিন্তু একটা রাউটস আমার করা আছে। তার মানে আমি যখন এবার যখন আমি আমার হোমে ক্লিক করব, ঠিকই সেটা রান করবে। সবকিছু নিয়ম অনুযায়ী চলে, নিয়মের বাইরে কিন্তু সে যাবে না। আমি যদি এখন হোমে প্রেস করি, আমার হোমটা কিন্তু লোড করেছে, এর আগের বার কিন্তু লোড করে নাই। বাট আমি যদি কন্ট্যাক্টে প্রেস করি এবং কন্ট্যাক্ট পেজটা নিয়ে আসতে চাই, ডেফিনেটলি আমার এই দুইটা অংশকে সরিয়ে ফেলতে হবে না এখান থেকে, এই দুটো অংশকে আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, এবং কন্ট্যাক্টের ওই পেজটা এখানে লোড করে দিতে হবে এনিহাউ, তাই কিনা? রাইট, লোড করে দিতে হবে। তো ওই লজিকটা আপনারা ডিফাইন করবেন। বাট আমি কন্ট্যাক্ট পর্যন্ত কিভাবে নিয়ে যাব, আমি কন্ট্যাক্টে প্রেস করলে কন্ট্যাক্টে যাওয়ার জন্য আমাকে ওখানে রাউটস লিখতে হবে। ভেরি সিম্পল। আমি কিভাবে রাউটস লিখবো, রাউটসটা ওইটা যেমন ব্ল্যাঙ্ক রাউটস, আমি এর জন্য কন্ট্যাক্ট বলে দিব শুধু, স্ল্যাশের পরে কি হবে? কন্ট্যাক্ট। তো এই কন্ট্যাক্ট রাউটসটা আমাকে লিখতে হবে কোথায়? এই রাউটস ফাইলে। রাউটস ফাইলে এই স্ল্যাশের পাশে কন্ট্যাক্ট লিখতে হবে, এবং আমি হয়তো ওয়েলকাম কন্ট্রোলারে আরেকটা ফাংশন লিখবো কন্ট্যাক্ট নামে। কি হলো? ক্যাপস লক পড়ে গেছে, উপায় কি?
ইনসার্ট বাটন সম্পূর্ণ ইনসার্ট করে আবার ঠিক আছে Shahil the rate of ওটা বন্ধ করে দেন তো বন্ধ করে দেন সাহিল বন্ধ করো কন্ট্রাক্ট রাইট সো কন্ট্রাক্ট কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমরা কন্ট্রাক্ট ফাংশন লিখি এটা একটা পাবলিক ফাংশন আমরা কিন্তু পৌঁছে গেলাম রাইট এখন যদি আমার কন্ট্যাক্ট পেজটা বানানো থাকে আর কন্ট্যাক্ট পেজটা যদি আমি সেকশন করে দেই রাইট স্টোরিং করে দেই তাহলে কিন্তু এটা আমি বসিয়ে দিতে পারবো রাইট এখানে একটু ট্রিক্স আছে কারণ এই টেমপ্লেটে হোম পেজটা একরকম আর ওই পেজটা কিন্তু আবার একটু আরেক রকম যে যদি আপনি সিঙ্গেল কন্টেন্টের জন্য আলাদা একটা মাস্টার করে নিতে চান লাইক কন্টাক্ট টিম এর জন্য আপনি আলাদা একটা মাস্টার করতে পারেন আবার এই মাস্টারের মধ্যে যদি আপনার যে মেইন মাস্টার আছে মেইন মাস্টারে যদি করতে চান তাহলে কিন্তু এখানে একটু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে কারণ এখানে কিন্তু একটু খেয়াল করেন এই মাস্টারের মধ্যে দুইটা পার্ট আছে হোমে এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা প্যানেল এটা 9 আর এই প্যানেলটা কত 3 মোস্ট প্রবাবলি যেহেতু বুটস্ট্র্যাপ মনে হচ্ছে যেন এটা 3 তাই না যদি আমরা চেক করি আমি তো প্রথম অংশটা ওই জায়গাটাতে কন্টেন্ট করে নেব সরি এটা 8 কলাম এটা কিন্তু 8 কলাম খেয়াল করেছেন 8 কলাম এটা একটা পোরশন আর এরপরে আরেকটা আছে যে 4 কলাম এটা একটা পোরশন তো এই যে অংশটুকু এটা যদি আপনি আরেকটু লজিক্যাল করতে চান যে এখানে এই অংশটুকু বাদ গিয়ে লজিক্যালি উপর থেকে যদি আমি কোনো ডাটা পাস করি তাই না আমি যদি কোনো ভ্যালু পাস করার চেষ্টা করি যে আমি মাস্টারের মধ্যে কোনো ভ্যালু পুশ করব এবং ওই লজিকের উপর বেস করে আমি এই অংশটাকে বাদ দিয়ে দিয়ে আরেকটা ইল্ডে ডাটা আমি পাস করে দিব সেটাও কিন্তু সম্ভব তার মানে একটা মাস্টার দিয়ে সেটা ম্যানেজ করা যাবে একাধিক মাস্টারও করা যায় আবার একটা মাস্টার দিয়েও করা আমি কি বুঝতে পেরেছি দু একজন হয়তো বুঝতে পেরেছে বাকিরা বুঝতে পারে নাই মনে করেন যে এই দুটো অংশই থাকবে না আসবে কি নতুন একটা পেজ কন্টেন্ট এই জায়গায় মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি এই দুটো পেজের ডিজাইন কিন্তু একরকম না হোমে যান দুইটা পার্টি আছে তাই না পোস্ট আছে এই পোর্শনও আছে বাট কন্ট্যাক্ট কিন্তু পুরোটা জুড়ে তাই না সে 12 অংশ নিয়ে আছে না আর ওরা কি 8 করে 8 আর 4 নিয়ে আছে তোমার 8 আর 4 হবে না যখন আমার কন্ট্যাক্টে প্রেস হবে তখন ওই পুরোটাই যে লজিকই থাক সব বন্ধ হয়ে যাবে ওখানে এসে নতুন আরেকটা ইল্ড এসে ডিসপ্লে হবে যেটা বোঝা যাচ্ছে স্যার এখানে তো ফিটার আর ফুটার তো একই রকম প্রতিটা পেজ এগুলো যে আলাদা করে ফেলি যে ইনপুটটা করে অ্যাড করা দরকার নেই তখন প্রবলেম নেই বাট এখানে তো আর বেশি কোড নেই যেটা আপনাকে অনেক বেশি পেইন দেবে যদি মনে করেন যে আপনি আলাদা করবেন করতে পারেন ডেভেলপমেন্টে একটু প্রবলেম হতে পারে যে অনেক চেইনিং তৈরি হতে পারে কারণ আমার মেনুতে যদি ডাইনামিক ডাটা যায় ফুটারে যদি ডাইনামিক ডাটা যায় কন্ট্রোলারের কোডগুলো ক্লামজি হয়ে যাবে অলওয়েজ বুঝতে পেরেছেন সেগমেন্ট হয়ে দাঁড়াবে তখন পেইন হতে পারে বাট আপনি যদি আলাদা করে নিতে চান কোনো সমস্যা নেই আরেকটা ইয়ে স্যার যে আমরা ইন্ডেক্সের কন্ট্রোলারটা আমাদের কন্ট্রোলার এখানে আমরা যে ভিউর মধ্যে যে রিটেন করছি যে মাস্টারের মধ্যে যখন যাচ্ছি আর উপরেটা হোম কন্ট্রোলার সরাসরি রিটেন করলে তো আমাদের এই কন্টেন্টটা শুরু করবে যে সরাসরি যদি আমরা পেজ ডট হোম কন্টেন্ট এটা দিয়ে সরাসরি দিয়ে রিটেন করে দিই তাহলে তো আমাদের পেজটা শুরু করতে করবে বাট এটা আমি প্রপার ডাটা অনুযায়ী যদি পুশ করতে যাই যে এই ডাটাগুলো নিয়ে আরেক জায়গায় বসাবো আমি লজিক চালাবো সেটা তো আর পারবো না আমরা উইথ করবো কারণ এখানে আরো কোনো পেজ সেটা উইথ দ্বারা ইউজ করতে পারবো সেগুলো এই সিস্টেম আরো কিছু পেজ করতে পারবো রিটার্ন যদি একবার ইউজ করি তাহলে এখানে আর কিছু করতে পারবো ঠিক আছে তো কন্ট্যাক্টের পেজটা যদি আমরা করতে চাই করতে পারবো না তাহলে এই টেমপ্লেটটা একটু মাস্টারিং করে নিয়ে আসবেন এই টেমপ্লেটটা পুরোপুরি হ্যাঁ কন্ট্যাক্ট পেজ টিম পেজ মোর পেজ না রিড মোর আছে না
পোস্ট এগুলো সব জায়গায় একটু মাস্টারিং করে নিয়ে আসেন, যাতে আমরা দেখি কালকের দিন যদি আমরা মাস্টারিং এর সাথে অ্যাডমিন প্যানেল মাস্টারিংটা সেরে ফেলবো, রাইট? এবং যদি অ্যাডমিন প্যানেলের কিছু কাজ শুরু করা যায়। অ্যাডমিন থিম যে কোনো একটা নেন, অথবা আমি আজকে একটা থিম তুলে দিচ্ছি, ওই যে আপনারা যেটা রেগুলার ইউজ করেন, বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড, ওটাই ইউজ করতে পারেন। আমি গ্রুপে আজকে তুলে দিচ্ছি, একটা পেন ড্রাইভ দেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি।